আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে আমি সালমান রাদেব আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমরা ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিটি অধ্যায়ের ভিডিও স্পেসিফিকলি ভাবে বানানোর চেষ্টা করতেছি। সেই ধারাবাহিকতা আমরা প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পত্রের প্রথম অধ্যায়ের ভিডিওটা তৈরি করতেছি। আমরা প্রথম দুই পর্বে এই হিসাব বিজ্ঞানের যে জিনিসগুলোতে প্রথম পর্বে আমরা হিসাব বিজ্ঞানের ইতিহাস, দ্বিতীয় পর্বতে আমরা লেনদেন সম্পর্কে তথ্য নিয়ে আলোচনা করেছি। আমরা দ্বিতীয় পর্বে বলেছিলাম যে তৃতীয় পর্বে আমরা একটা বোর্ডের প্রশ্ন বা একটা সৃজনশীল সমাধান করে দেখব যে কিভাবে মূলত কোশ্চেনটা আসে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় পর্ব সাজিয়েছি। বন্ধুরা, আমি আমার সুবিধার্থে যে কোশ্চেনটা আমি আলোচনা করব সেটা আমি একটা পেজে ছাপিয়ে নিয়েছি, এখানে কোনো উত্তর দেওয়া নাই। তাহলে আমরা সেই হিসাবে আলোচনা করি যে আমাদের কোন কোশ্চেনটা আছে সেটা আমরা আগে দেখার চেষ্টা করি। তাহলে দেখো, আমাদের প্রথম কোশ্চেনটাতে দেওয়া আছে যে জনাব মামুন নগদে ৮০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা যন্ত্রপাতি নিয়ে ২০২২ সালে ১লা জানুয়ারি তারিখে ব্যবসা শুরু করছে। তাহলে ২০২২ সালে ১লা জানুয়ারি তারিখে মামুন নামক একজন ব্যক্তি ৮০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা যন্ত্রপাতি নিয়ে কি করছেন? ব্যবসা শুরু করছে। তারপরে এখানে কিছু লেনদেনের কথা বলে দেওয়া আছে, আমরা সেগুলা পড়বো, কিন্তু আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কোশ্চেন গুলাকে আমাদেরকে কি বলছে। কোশ্চেনে বলছে উপযুক্ত তথ্যের মাধ্যমে লেনদেন নয়। একটু খেয়াল করি আমরা কি বলছে বন্ধুরা, লেনদেন নয় বলছে। এই যে লেনদেন নয়, তো যেগুলা লেনদেন নয় তা সে এমন ঘটনাগুলোকে চিহ্নিত করতে, তার পরিমাণ নির্ণয় করতে বলছে। তারপরে বলছে উপরিউক্ত লেনদেনগুলো হিসাব খাত নির্ণয় করে হিসাবের শ্রেণী বিভাগ আলোচনা করতে বলছে। তারপরে বলছে হিসাব সমীকরণের প্রভাব ব্যাখ্যা করতে বলছে। আমরা এখান থেকে তিনটাই প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। প্রথমে বলছে লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করতে। তাহলে জানি লেনদেন হইতে হলে কিছু বৈশিষ্ট্য আলোচনা করতে হয়, লেনদেন হইতে হলে ঘটনার কিছু কি থাকতে হবে? বৈশিষ্ট্য থাকতে হবে। এটা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করছি। তাহলে লেনদেন হওয়ার প্রধান বৈশিষ্ট্য কি? আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থের দণ্ডে মানযোগ্যতা এবং দ্বৈত সত্তা, দৃশ্যমানতা এবং হিসাব সমীকরণের প্রভাব। বন্ধুরা, আমরা খুব সহজে একটা তথ্য মনে রাখবো যে ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করা। একটাই কৌশল বলে দিতেছি, সেটা শুধু মনে রাখবা, কি আসলো কি গেল। লেনদেন হইতে হলে হয় আমার কাছে কিছু আসতে হবে, নয়তো আমার কাছ থেকে কিছু যাইতে হবে। সেটাই হচ্ছে লেনদেনের একমাত্র বৈশিষ্ট্য। এটা আমার বানানো টেকনিক, তোমরা আবার বইয়ের সাথে মিলাইও না। তাহলে ঘটনা থেকে লেনদেন হইতে হইলে সেটার কোন তথ্য রাখতে হবে, হয় আমার কাছে আসতে হবে, নয়তো আমার কাছ থেকে কিছু যেতে হবে। সেই হিসাবে আমরা যদি দেখি যে এখানে 5 তারিখে বলছে, দেখো, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। ফরমায়েশ শব্দের অর্থ হলো অর্ডার দেওয়া, আদেশ দেওয়া, এই আপনি আমারে পণ্য দিবেন, এই টাইপের। তাহলে এই যে পণ্য ক্রয়ের ফরমায়েশ আমি দিছি ৫,০০০ টাকা, এটার কারণে আমার কাছে টাকা আসছে বা কিছু গেছে বা কোনো আর্থিক অবস্থার পরিবর্তন, কোনো কিছু হয়েছে? কিচ্ছু হয় না, আমি তাকে অর্ডার দিছি, এখনো তার কাছ থেকে পণ্য নেই নেই, তার মানে এটা একটা ঘটনা, এটা লেনদেন নয়। তারপরটাতে যাই, ৮,০০০ টাকা বেতনের ধার্যপূর্বক একজন হিসাবরক্ষক নিয়োগ দিছি। একজন হিসাবরক্ষক আমি কত টাকা বেতন দেব? ৮,০০০ টাকা। এটা ধার্য করছি, দিছি না কিন্তু এখনো, ধার্য করছি, ধার্য করে তাকে নিয়োগ দিছি। তাহলে সেটা কি লেনদেন বলতে পারবো আমরা? সেটা আমাদের লেনদেন নয়। তাহলে আমরা পেয়ে গেলাম দুইটা। তারপরে বলছে বাকিতে সাপ্লাইজ কয়, এটা একটা লেনদেন। নগদে ভাড়া প্রদান, এটাও লেনদেন। ধারে পণ্য কয়, এটাও লেনদেন। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, আমার কাছ থেকে নিয়ে গেছে, এটাও একটা লেনদেন। পণ্য বিক্রয়, এটাও কি লেনদেন। তাহলে আমাদের যে ক নাম্বার আমাদের কাছে জানতে চাইছে উপযুক্ত লেনদেন নয় তার ঘটনা সমূহ চিহ্ন। তাহলে আমরা পেলাম কত তারিখ? 5 তারিখ। আর কত তারিখ? 8 তারিখ। তাহলে আমাদের উত্তর, কয়ের উত্তর কত হবে? 5 আর 8। আমরা এখন দেখব কিভাবে এটাকে আমরা লিখবো। তাহলে আমরা যদি দেখি যে প্রথমে আমরা লিখবো, এই যে ধরো এটা 1 নম্বরে আছে, আমরা লিখবো 1 নং প্রশ্ন উত্তর ক, লিখে আমরা দুটো দাগ দিব, তারপরে লিখবো লেনদেন নয় তার পরিমাণ নির্ণয়। তাহলে লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় লেখা, তারপর প্রথমে তারিখের ঘরে তারিখ লিখবো, তারিখ কত? 2022 সালের জানুয়ারি 1, সরি এটা জানুয়ারি, প্রথম হবে জানুয়ারি 5 তারিখেরটা। কত তারিখ হবে? জানুয়ারি 5 তারিখ। প্রথম হবে জানুয়ারি 5। জানুয়ারি 5 এ বলছিল পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, আমরা এখানে লিখবো পণ্য ক্রয়ের ফরমায়েশ। ফরমায়েশ শব্দের অর্থ কি? অর্ডার। ফরমায়েশ প্রদান। কত টাকা? টাকা হচ্ছে 5,০০০ টাকা। ওকে, 50,০০০ টাকা লিখে ফেলছি। আমরা লিখবো কত টাকা? 5,০০০ টাকা। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছিল ওই যে 8 তারিখে আমি কি করছি? হিসাব রক্ষক নিয়োগ দিছি, লিখবো
হিসাব হিসাব রক্ষক নিয়োগ কত টাকা? ৮,০০০ টাকা। এই যে শেষ, আর নাই, তাহলে ৮ × ৫ কত? ১৩,০০০ টাকা। তাহলে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ কত টাকা? ১৩,০০০ টাকা। এই যে আমাদের ক নাম্বার শেষ। বন্ধুরা, খ নাম্বার প্রশ্নতে আমরা কি দেখছিলাম? খ নাম্বার প্রশ্ন ভিতর লেনদেনগুলোর হিসাব খাত নির্ণয় করো বা হিসাবের শ্রেণী বিভাগ নির্ণয় করো। হিসাব খাত নির্ণয় করো, আমাদের প্রশ্ন বলছে উপরোক্ত লেনদেনগুলো হিসাব খাত নির্ণয় করো, শ্রেণী বিভাগ দেখো। দেখো, হিসাব প্রধানত দুই প্রকার। কি কি? ব্যক্তিবাচক এবং অব্যক্তিবাচক। পদ্ধতিগতভাবে হিসাব দুই প্রকার। কি কি? প্রাচীন এবং আধুনিক। দেখো, আমাদের এখানে কোন পদ্ধতিতে হিসাব খাত নির্ণয় করে শ্রেণী বিভাগ দেখাইতে বলছে সেটা আমাদেরকে স্পেসিফিকলি ভাবে বলে নাই। তোমরা যে কোনো একটা দিলেই হবে। তোমরা প্রাচীনও দিতে পারো, তোমরা আধুনিকও দিতে পারো, যেটা তোমাদের ভাল লাগে সেটাই দিতে। এখানে আমি দুটোটাই দেখাই দিব তোমাদেরকে, যে তোমরা যেটা ভাল লাগে ওইটাই দিবা। আর যদি আধুনিক বলে দেয় তখন তোমরা শুধু আধুনিক দিবা, প্রাচীন বলো তখন শুধুমাত্র প্রাচীন দিবা। যেহেতু এখানে কোনোটাই উল্লেখ করে নাই, তোমরা যে কোনো দুইটার একটা দিতে পারো। আমি দুইটাই তোমাদেরকে দেখাই দিতেছি, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিবা। তাহলে আমাদের যেহেতু এখানে কোন স্পেসিফিকলি লেনদেনের কথা বলা নাই, আমাদেরকে সবগুলোই দিতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখবো 2022 জানু 1 তারিখে বলছিল নগদ ৮০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাহলে হিসাব খাত কি? নগদ টাকা আসছে, যেহেতু ব্যবসা আরম্ভ করতে, আর ব্যবসা মানি হচ্ছে আমি মালিক আমাকে টাকা দিছে, মালিক দিলে মূলধন, মালিক নিলে কি? উত্তোলন। তাহলে মালিক এখানে মালিক যা দিবে তার ডেবিট, মূলধন হিসাব অলওয়েজ ক্রেডিট। আমরা এটা মনে রাখবো। তাহলে মূলধনের জাবেদাটা কি হবে? মালিক যা দিবে তার ডেবিট, মূলধন হিসাব অলওয়েজ ক্রেডিট। তাহলে মূলধন কি দিছে এখানে? মালিক কি কি দিছে? নগদ টাকা দিছে আর যন্ত্রপাতি দিছে। এই কারণে নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে হিসাব খাতটা এখানে কে কে? নগদ, যন্ত্রপাতি আর মূলধন। আমরা লিখবো নগদান হিসাব। এখানে যেহেতু নগদান হিসাব, এখানে যেহেতু হিসাব খাতের কথা বলছে এই কারণে আমি ডেবিট আর ক্রেডিট লিখতে পারবো না। তারপরে বলছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি হিসাব আর কি হিসাব? মূলধন হিসাব। আধুনিক পারলে সহজে, প্রাচীন পারা যায়। আগে আমরা আধুনিক শিখবো। নগদান কি? নগদান আমাদের সম্পদ। আধুনিকে কি? সম্পদ। আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার? 4 প্রকার। কি কি? আয়, ব্যয়, সম্পদ, দায়। আয়, ব্যয়, সম্পদ আর দায়। প্রাচীন পদ্ধতিতে হিসাব কত প্রকার? 3 প্রকার। কি কি? সম্পত্তিবাচক, ব্যক্তিবাচক এবং নামিকবাচক। আমরা মনে রাখবো, আধুনিকে যেটা সম্পদ, প্রাচীনে সেটা সম্পত্তি। তাহলে আধুনিকে যেটা সম্পদ, প্রাচীনে সেটা কি? সম্পত্তি। তাহলে নগদান আধুনিকে কি? সম্পদ। তাহলে প্রাচীনে গেলে কি হয়ে যাবে? সম্পত্তি। শেষ। আধুনিকে যেটা আয় ব্যয়, প্রাচীনে সেটা নামিক। আধুনিকে যেটা আয় ব্যয়, প্রাচীনে সেটা কি? নামিক। আধুনিক যেটা দায়, প্রাচীনে সেটা ব্যক্তিবাচক হিসাব। তাহলে যন্ত্রপাতি আমাদের জন্য কি? সম্পদ, আমরা সেটা জানি। আর কিভাবে আয় ব্যয় সম্পদ দায় নির্ণয় করবা সেটাও আমরা শিখিয়ে দেব ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। তাহলে এখানে এসে কি হয়ে যাবে? সম্পত্তি। মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মানে মালিকানা সত্ত্ব মানে হচ্ছে দায়, মালিকের দায়। আমরা মনে রাখবো দায় দুই প্রকার, একটা হচ্ছে অন্তদায়, একটা হচ্ছে বহির্দায়। এই মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য অন্তদায়। তাহলে মালিকানা সত্ত্ব এক প্রকার কি? দায়। তাহলে দায়টা আমরা প্রাচীনে কি নামে লিখবো? ব্যক্তিবাচক নামে লিখবো। এই যে ব্যক্তিবাচক। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এই প্রাচীনের আরেক নাম হচ্ছে সনাতন। প্রাচীনের আরেক নাম কি? সনাতন। তাহলে সনাতন বলুক আর প্রাচীন বলুক, তাহলে জিনিসটা কি হবে? এক হবে। তাহলে আমাদের এই যে প্রথমটা শেষ। ওকে, 2 নাম্বারটাতে বলছে ব্যাংক হিসাব খোলা হলো 30,000 টাকা। তাহলে ব্যাংক হিসাব খুলছি, 2 নাম্বার ব্যাংক হিসাব খুলছি। তাহলে ব্যাংকের টাকার পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে। আর আমার কাছ থেকে নগদ টাকার পরিমাণ কি হয়েছে? কমছে। ব্যাংক হিসাব খুলছি, ব্যাংকে টাকা দিছি, তাহলে আমার কাছ থেকে টাকা চলে গেছে, নগদ আমার কমে গেছে। তো নগদ হচ্ছে আমার সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে আমরা বলতে পারি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব আর নগদান হিসাব। ওকে, তাহলে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব, তাহলে এটা ক্লোজ করে দিই। তাহলে ব্যাংক আমার জন্য কি? ব্যাংকে আমি টাকা জমা রাখি, তার মানে আমার যে টাকা কার কাছে আছে? ব্যাংকের কাছে আছে। এই কারণে আমার ব্যাংক আমার কি? সম্পদ। আর তাহলে সম্পদকে আমরা প্রাচীনে কি বলবো? সম্পত্তিবাচক।
ঠিক সেম টু সেম নগদানও আমাদের সম্পদ। আমরা একটু আগে দেখছি নগদান আমাদের সম্পদ, প্রাচীনে সেটা কি হয়ে যাবে? সম্পত্তি। প্রাচীন বা সনাতনে সেটা কি হয়ে যাবে? সম্পত্তি। আচ্ছা, তারপরে অঙ্কটাতে যে আমরা বলছি ৮,০০০ পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান ৫,০০০ টাকা, এটা তো আমরা গঠন লেনদেনই নয়, সেই হিসেবে আমরা চিহ্নিত করছি। তারপরে বলছে ৮,০০০ টাকার বেতন ধার্যপূর্বক একজন হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, এটাও লেনদেন না, এটা আমরা লিখবো না। ১০ তারিখে বলছে বাকিতে সাপ্লাইজ ক্রয় ৫,০০০ টাকা। দেখো বাকিতে ক্রয় করছি, তাহলে টাকা কি আমার কাছে পাবে না? যারা আমার কাছে টাকা পায় তাদেরকে আমরা বলি কি? পাওনাদার। আর পাওনাদারের আধুনিক নাম হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব মানে কি? যে আমার কাছে টাকা পায়। তাহলে যারা আমার কাছে টাকা পায় তারা আমার জন্য কি? দায়। তাহলে আমি বাকিতে কিনার কারণে দায়ের পরিমাণ বাড়ছে। আর আমরা জানি আয়, দায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা বলতে পারি যে প্রদেয় হিসাব কোন পাশে যাবে? ক্রেডিট পাশে। আরেকটা পক্ষ কি? ওই যে সাপ্লাইজ কিনছি, তাহলে আমার কাছে সাপ্লাইজ আছে, তাহলে আমরা বলতে পারি সাপ্লাইজ হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব কি? ক্রেডিট। এখানে আমরা যেহেতু হিসাব খাত নিই না, আমরা ডেবিট ক্রেডিট লিখতে পারবো না, আমরা শুধু সাপ্লাইজ হিসাব আর প্রদেয় হিসাব লিখে ফেলবো। তাহলে তারিখ কত? তারিখ হচ্ছে জানুয়ারি মাসের জানু ১০। তাহলে বলবো সাপ্লাইজ হিসাব আর কে? প্রদেয় হিসাব। পাওনাদারও আমরা লিখতে পারবো, কিন্তু পাওনাদারের এই আধুনিক নাম হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে সাপ্লাইজ আমাদের জন্য কি? সাপ্লাইজ আমাদের জন্য সম্পদ। আধুনিকের সম্পদ, প্রাচীনে গেলে সেটা কি হয়ে যাবে? সম্পত্তি। এখন অনেকেই কোশ্চেন করতে পারো যে স্যার সাপ্লাই জিনিসটা কি, আর সাপ্লাই আর মনিহারির মধ্যে পার্থক্য কি? দেখো সাপ্লাই আর মনিহারি প্রায় সেম, প্রায় সেম, কিন্তু মনিহারি আমাদের জন্য ব্যয়, সাপ্লাই আমাদের জন্য কিন্তু সম্পদ। তাহলে সাপ্লাই কোনগুলা? সাপ্লাই হচ্ছে যেগুলো দীর্ঘ সময় ব্যবহার করা যায় বা টাকার অঙ্কে ছোট, যেমন ঘড়ি একদম ছোট টাকা, কিন্তু অনেক লম্বা সময় ব্যবহার করা যায়। কিন্তু একটা কলম তুমি টাকা কম কিন্তু অল্প সময় ব্যবহার করো, সাপ্লাই দেয় টাকা কম বাট দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ক্যালকুলেটর, এগুলাকে আমরা কি বলবো? সাপ্লাইজ বলবো। প্রদেয় হিসাব মানে পাওনাদার, তাহলে আধুনিকে সেটা কি? দায়। তাহলে সেটা অবশ্যই আমরা বলছিলাম আধুনিকে যেটা দায়, প্রাচীনে সেটা কি? ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক। শেষ বন্ধুরা, এই যে হয়ে গেল প্লাস। তারপরেরটাতে বলছে নগদে ভাড়া প্রদান ১২ তারিখ। আচ্ছা বন্ধুরা বলো তো, তুমি যদি বাস ভাড়া দাও, আমরা যখন কলেজে যাই আমরা বাস ভাড়া দিই, আমরা বাসাতে ভাড়া থাকলে আমরা বাসা ভাড়া দিই, এই বাসা ভাড়া দেওয়ার কারণে তোমার টাকা আসছে না গেছে? অবশ্যই ভাড়া দেওয়ার কারণে তোমার কাছে টাকা চলে গেছে। তাহলে নগদ টাকা যদি চলে যায়, নগদ টাকা তোমার জন্য সম্পদ, নগদ টাকা হ্রাস পাইছে, তার মানে সম্পদ হ্রাস পাইছে। সম্পদ হ্রাস পাইলে কোন পাশে যায় বন্ধুরা? ক্রেডিট পাশে। আর নগদ টাকাটা কেন চলে গেছে? ওই যে ভাড়া দেওয়ার কারণে। তাহলে ভাড়া আমাদের জন্য কি? খরচ বা ব্যয় বলতে পারি না বন্ধুরা? তাহলে এই ব্যয় হওয়ার কারণে, তাহলে ব্যয় বাড়ছে না ব্যয় কমছে? ব্যয় বৃদ্ধি পাইছে। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে আমরা বলতে পারি ভাড়া হিসাব আমরা এখানে ডেবিট ক্রেডিট লিখতে পারবো না, যেহেতু আমরা হিসাব খাত নির্ণয় করতেছি। আর কি হিসাব? নগদান হিসাব। নগদান হিসাব। তাহলে হয়ে গেল কি? ভাড়া হিসাব এবং নগদান হিসাব। ভাড়া আমাদের জন্য কি? ব্যয়, খরচ। তাহলে ব্যয় বাচক। আর আমরা বলছিলাম আয় ব্যয়, আধুনিকে যেটা আয় ব্যয়, প্রাচীনে সেটা কি? নামিক হিসাব। ওকে ফাইন। আচ্ছা, নগদান আমাদের জন্য সম্পদ, একটু আগেও দেখছি। আর প্রাচীনে সেটাকে কি বলবো? সম্পত্তি। আচ্ছা, সম্পদ আর সম্পত্তির মধ্যে তাহলে পার্থক্য কি? এটা একটু বলে দিই। রবীন্দ্রনাথ ঠাকুর তার হৈমন্তী গল্পে হৈমন্তীকে বলেছিল যে হৈমন্তী তুমি আমার সম্পদ না, তুমি আমার সম্পত্তি। সম্পদ এবং সম্পত্তির মধ্যে পার্থক্য হচ্ছে সম্পদ হচ্ছে চিরস্থায়ী, যার কোনো শেষ নাই, আজীবন থাকবে, এটা হচ্ছে সম্পত্তি। আর সম্পদ হচ্ছে যার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, নির্দিষ্ট মেয়াদকাল সেটা শেষ হয়ে যাবে। আধুনিক হিসাব বিজ্ঞান মনে করে পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী, কোনো কিছু থাকবে না, একটা না একটা সময়ের পর সবকিছু ধ্বংস হয়ে যাবে। তার মানে পৃথিবীতে সম্পত্তি বলতে কোনো জিনিস নেই, সব কি আছে? সম্পদ আছে। এই কারণে আধুনিক হিসাব বিজ্ঞান ওই প্রাচীন পদ্ধতিতে যেটাকে সম্পত্তি বলতেন, আধুনিক এসে সেটাকে কি বলে ফেলছেন বন্ধুরা? সম্পদ বলে ফেলছেন। আচ্ছা, তাহলে ১২ তারিখ গেল, আমরা চলে যাই ২০ তারিখে। আমাদের পরের অঙ্কটা হচ্ছে ২০ তারিখ, জানু ২০। বলছে বাকিতে পণ্য ক্রয়, ওই যে সেম টু সেম, আমি ক্রয় করছি, পণ্য ক্রয় করছি, ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট,
আর যেহেতু বাকিতে ক্রয় করছি তার মানে পাইবো আমার কাছে টাকা, যারা আমার কাছে টাকা পায় তাদেরকে আমরা বলি পাওনাদার। আর পাওনাদারের আধুনিক নাম কি বন্ধুরা? প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয়, ক্রয় করলে টাকা আসে না যায়? যায়। টাকা যাওয়ার কারণ কি? ব্যয়, ব্যয় বাচক হিসাব। তাহলে আধুনিকে কি বলবো? ক্রয়কে ব্যয়। তাহলে আমরা বলছিলাম ব্যয়, আয় এবং ব্যয়। আধুনিকে যেটাকে আমরা আয় ব্যয় বলবো, প্রাচীনে সেটাকে কি নামে বলবো? নামিক, নামিক হিসাব। বুঝাইতে পারছি? প্রদেয় হিসাব আমাদের জন্য কি? দায়, কারণ আমার কাছে টাকা পাবে, দায় হিসাব বা দায়বাচক হিসাব। আর যেটা আধুনিকে যেটা দায়, প্রাচীনে সেটা কি? ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক। শেষ বন্ধুরা, কঠিন কি নো কিছু? এই যে দেখবা হিসাব বিজ্ঞান একটা মজার বিষয় হচ্ছে যে ঘুরে ফিরে একই এন্ট্রি থাকবে, একই রকম এন্ট্রি। তারপরে 25 তারিখেরটা বলছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে মালিক আমার কাছ থেকে নগদ 500 টাকা নিয়ে গেছেন, তাহলে আমার টাকা কমে গেছে, এই কারণে সম্পদ কমে গেলে কি বলবো? নগদান হিসাব ক্রেডিট। আমরা যেহেতু ডেবিট ক্রেডিট লিখতে পারবো না, শুধু নগদান হিসাব লিখলাম। আর মালিক নিয়ে গেছে, আমরা একটু আগে বলছিলাম মালিক দিলে মূলধন, মালিক নিলে উত্তোলন। বুঝাইতে পারছি? মালিক দিলে মূলধন, মালিক নিলে কি? উত্তোলন। তাহলে মালিক যেহেতু নিয়ে গেছে, তাহলে সেটাকে আমরা কি নামে রাখবো? উত্তোলন, উত্তোলন হিসাব। উত্তোলন কি আমার জন্য? মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে ডেবিট হয়, মালিকানা সত্ত্ব। আর নগদান বলছিলাম কি? সম্পদ। আর মালিকানা সত্ত্ব প্রাচীনে কি নামে রাখবো? ব্যক্তিবাচক, কারণ মালিক একজন ব্যক্তি, এ কারণে ব্যক্তিবাচক। আর সম্পদকে কি নামে রাখবো? সম্পত্তি নামে রাখবো। আধুনিকে যেটা সম্পদ, প্রাচীনে সেটা কি? সম্পত্তি। আমাদের লাস্ট একটা আছে পণ্য বিক্রয়। আচ্ছা, পণ্য বিক্রয় করছি, পণ্য বিক্রি করলে বন্ধুরা টাকা আসে না যায় বলতো? পণ্য বিক্রি করলে অবশ্যই আমার কাছে টাকা আসে। আমি যদি কোনো কিছু বিক্রি করি, টাকা আসে না যায়? টাকা আসে। এই কারণে আমরা বলবো এটা তারিখ হচ্ছে জানু 31, নগদান, নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট। আর নগদ টাকাটা কেন আসছে? পণ্য বিক্রয় করার কারণে। এখন আমি বলতে পারি বিক্রয় হিসাব ক্রেডিট। শেষ। তাহলে নগদান আমাদের জন্য কি? দেখো এই নগদান সব জায়গায় আছে। তো নগদান আধুনিকে আমাদের জন্য কি? সম্পদ। প্রাচীনে কি লিখবো? সম্পত্তি। শেষ হয়ে গেল। বিক্রয় আমাদের জন্য কি? বিক্রয় করলে টাকা আসে না যায়? টাকা আসে। তাহলে টাকা আসার কারণ কি? আয়। আর টাকা যাওয়ার কারণ কি? ব্যয়। খুব সহজে আমরা মনে রাখতে পারি। তাহলে আয়, আমি একটু আগে বলছিলাম আধুনিকে যেটা আয় এবং ব্যয়, প্রাচীনে সেটা কি? নামিক। তাহলে বিক্রয়কে আমরা কি নামে লিখবো? নামিক হিসাব নামে। এই যে বন্ধুরা ক্লোজ, শেষ। তাহলে আমাদের খ নাম্বারে যে প্রশ্নটা বলছিল যে উপযুক্ত লেনদেনগুলো হিসাব খাত নির্ণয় করে হিসাবের শ্রেণী বিভাগ দেখো, তাহলে এটা আমরা দেখাই দিই। এই যে শ্রেণী বিভাগের গড়টা এরকম ভাবে হয়। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে? উপযুক্ত লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব ব্যাখ্যা করতে বলছে। তাহলে বন্ধুরা আমরা জানি আমাদের হিসাব সমীকরণটা কি? a = l + OE। এই a = l + OE তে যে তিনটা উপাদান আছে, এই তিনটা উপাদানকে কি কি ভাবে বা কে কোন উপাদানকে প্রভাবিত করছে সেটা আমাদেরকে দেখাইতে বলছে। আমরা সেটা দেখাবো। আমাদের এটা এই যে আমরা এই যে এটা করে ফেলছি, এটা আমাদের অনেক কাজে দিবে। আচ্ছা, এই যে দেখো এই যে হিসাব সমীকরণ আমরা লিখবো প্রথমে 1 নং প্রশ্ন উত্তর গ, আমরা দুটা দাগ দিয়ে দিব। তারপরে লিখবো লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব ব্যাখ্যা। তারপরে লিখবো প্রথমে তারিখ, তারপরে লেনদেন কি না, লেনদেন হলে লিখবো লেনদেন, লেনদেন না হলে লিখবো লেনদেন নয়। আর হিসাব সমীকরণের প্রভাব কিভাবে লিখবে সেটাও আমি দেখাই দিব। প্রথম তাকে বলছে 2000 কত সাল? 22 সাল জানু 1, 2022 সালের জানুয়ারি 1 তারিখে বলছিল যে নগদ 80,000 টাকা এবং 40,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করছি। তাহলে লেনদেন কি লেনদেন না? অবশ্যই এটা লেনদেন। লেনদেনের মাপকাঠিতে এটা লেনদেন, একটু আগে আমরা দেখে আসছি। তাহলে আমরা এখানে লিখবো লেনদেন। শেষ, লেনদেন। ঠিক আছে। এবার আসো সমীকরণে, আমাদের সমীকরণটা কি? আমরা লিখবো a = l + OE হিসাব সমীকরণে। দেখো এই যে ব্যবসা আরম্ভ করার কারণে আমাদের কাছে কি নগদ টাকা আসছে আর যন্ত্রপাতি আসছে। তাহলে নগদ টাকা এবং যন্ত্রপাতি আমাদের কি? সম্পদ। তাহলে আমি বলতে পারি এ বৃদ্ধি ও
এই যে মালিক ব্যবসা শুরু করছে, তাহলে মালিক আমাকে দিছে, তাহলে মালিক দিলে মূলধন, আর মূলধনের কারণে মালিকানা সত্ত্বের পরিমাণ কি বাড়ে, আমি বলতে পারি ওই বৃদ্ধি। তাহলে আমরা বলতে পারি এ সমান সমান এল প্লাস ওই হিসাব সমীকরণে এ বৃদ্ধি ও ওই বৃদ্ধি পেয়েছে। তোমরা যদি চাও এখন লিখে দিতে পারো যে এবং পক্ষ সমূহ, এখানে যে যে পক্ষ ছিল, কি কি পক্ষ ছিল, নগদান ছিল, যন্ত্রপাতি ছিল এবং মূলধন ছিল, এটাও তোমরা এখানে লিখে দিতে পারো। এইভাবে লিখলেও চলবে, ওইটা লিখলে আর একটু ভালো, বেশি ভালো, যে আমরা লিখবো এ সমান সমান এল প্লাস ওই হিসাব সমীকরণে এ বৃদ্ধি ও ওই বৃদ্ধি পেয়েছে। দেখো আমি এখানে এ একবার লিখছি, দেখো নগদান সম্পদ আবার আমাদের যন্ত্রপাতিও সম্পদ, তাহলে দুইবার দুইবার বৃদ্ধি লেখার দরকার আছে, আমি একবারে লিখে দিছি এ বৃদ্ধি ও ওই বৃদ্ধি পেয়েছে এবং পক্ষ সমূহ নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব এবং মূলধন হিসাব। চাইলে এটা লিখতে পারো, ওটা লিখলে অনেক ভালো। আচ্ছা একটুক লিখলেও হবে। তাহলে এটা শেষ। তারপরে চলে যাই আমি 2 তারিখে, জানুয়ারি 2 বলতে ব্যাংক হিসাব খুলে হলো, এটা আমরা জানি অলরেডি লেনদেন, আমরা আগেই পড়ে আসছি এগুলা লেনদেন, এখানে লিখবো লেনদেন। ঠিক সেম টু সেম এখানে লিখবো এ সমান সমান এল প্লাস ওই হিসাব সমীকরণে তাহলে দেখো বন্ধুরা, আমি এই যে হিসাব সমীকরণটা নিছি, এই যে এই হিসাব সমীকরণে কি হয়েছে একটু খেয়াল করো। এই যে ব্যাংক হিসাব খুলছি, তাহলে ব্যাংকের টাকার পরিমাণ বলছে, ব্যাংক আমার সম্পদ, তাহলে সম্পদ মানে কি, সম্পদ একবার বাড়ছে, তাহলে লিখতে পারি এ বৃদ্ধি। আবার দেখো, আবার ওই নগদ টাকা কমে গেছে, নগদ টাকাও তো আমার সম্পদ, তাহলে সম্পদ আবার কি পাইছে, হ্রাস পাইছে, তাহলে এ হ্রাস, তাহলে আমরা এ হ্রাস পেয়েছে। তাহলে আমরা বলতে পারি এ সমান সমান এল প্লাস ওই হিসাব সমীকরণে এ বৃদ্ধি ও এ হ্রাস পেয়েছে এবং পক্ষসমূহ ব্যাংক হিসাব ও নগদান হিসাব। এটা লিখে দিলে ভালো, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে শেষ আমাদের হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারলাম, আমরা লিখে ফেললাম যে এটা 2 নাম্বারটা আমাদের শেষ। ওকে, 3 নাম্বারটাতে বলছে যে 8 তারিখেরটাতে বলছে 8 তারিখে লেনদেন 8,000 টাকা বেতন ধার্যপূর্বক একজন হিসাব রক্ষক নিয়োগ, এটা লেনদেন নয়, এখানে আমরা লিখে দিব লেনদেন নয়। তাহলে যেটা লেনদেন নয় সেটা তো সমীকরণে কোনো প্রভাবই বিস্তার করবে না, বুঝতে পারছি, কারণ লেনদেন হইলে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করবে। তাহলে 8 তারিখ শেষ। 9 তারিখের সরি এটা 5 তারিখ হবে, 5 তারিখটা আমি স্কিপ করে গেছি, 5 তারিখটা এখানে লিখে দিই, জানুয়ারি 5 তারিখ, জানুয়ারি 5, জানুয়ারি 5-এ বলছে পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো 5,000 টাকা, এটাও লেনদেন না, তাহলে লিখে দিই লেনদেন নয়। শেষ। তাহলে যেটা লেনদেন নয় সেটা সমীকরণে কি করবে না, কোনো প্রভাব বিস্তার করবে না। তারপর আমি চলে যাই 10 তারিখে। আচ্ছা বলছে বাকিটা সাপ্লাইজ করে, এটা লেনদেন লিখবো লেনদেন। ওকে, তাহলে এটা কি এ সমান সমান এল প্লাস ওই এল প্লাস ওই হিসাব সমীকরণ। দেখো এই যে বাকিতে সাপ্লাইজ ক্রয় করছি, তাহলে সাপ্লাইজ আমার কাছে আসছে, সাপ্লাইজ আমাদের জন্য সম্পদ, তাহলে বলতে পারি এ বৃদ্ধি। আর বাকিতে ক্রয় করার কারণে পাওনাদার বৃদ্ধি পেয়েছে, টাকা পাওনার পরিমাণ, পাওনাদার আমাদের জন্য কি দায়, দায় আছে আমাদের কোথায় এল এ, এল বৃদ্ধি। তাহলে আমরা বলতে পারি এ সমান সমান এল প্লাস ও হিসাব সমীকরণে এ বৃদ্ধি ও ও এ বৃদ্ধি ও এল বৃদ্ধি পেয়েছে এবং পক্ষসমূহ সাপ্লাইজ ও পদেয় হিসাব। তাহলে শেষ, এটাও শেষ। তারপরেরটাতে চলে যাই, বলছে 12 তারিখ, 12 তারিখে বলছে নগদে ভাড়া প্রদান, এটা লেনদেন, আমরা একটু আগে পড়ছি লেনদেন, নগদে ভাড়া প্রদান। তো নগদে ভাড়া প্রদান হইলে আমরা এখানে লিখবো এ সমান সমান এল প্লাস ওই হিসাব সমীকরণে নগদে ভাড়া প্রদান করার কারণে ভাড়া আমাদের জন্য ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কি পায়, হ্রাস পায়। তাহলে আমরা লিখবো ওই হ্রাস ও এ হ্রাস পেয়েছে।
এবং পক্ষসমূহ কি কি? ভাড়া হিসাব ও নগদান হিসাব। ঠিক আছে, তারপরে বলছে, তারপরে চলে যাই আমরা 25 তারিখ, জানু 25, এটা লেনদেন। বলছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, তাহলে মালিকানা সত্ত্ব কি পাইছে? হ্রাস পাইছে। উত্তোলন বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। আমরা জানি মালিকানা সত্ত্ব দুইটা কারণে হ্রাস পায়, কি? ব্যয় এবং উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। তাহলে আমরা লিখি এ সমান সমান এল প্লাস ও ই হিসাব সমীকরণে ও ই হ্রাস ও এ হ্রাস পেয়েছে, যেহেতু মালিক আমার কাছ থেকে কি করছে? নগদ অর্থ উত্তোলন করছে, এই কারণে এ হ্রাস পেয়েছে। শেষ বন্ধুরা, আর একটা মাত্র এন্ট্রি আছে আমাদের। আর একটা এন্ট্রি কি? 31 তারিখে এন্ট্রিটা বলছে নগদে পণ্য বিক্রয় বা পণ্য বিক্রয় বলছে লেনদেন। আচ্ছা, এখন অনেকে কোশ্চেন করতে পারো যে স্যার এখানে পণ্য বিক্রি করছে, আপনি বুঝলেন কেমনে এটা নগদে না বাকিতে? দেখো, ব্যবসায়িক ধারণা বা ব্যবসায়িক সিস্টেম অনুযায়ী 70% লেনদেন নগদে সংঘটিত হয়। তাহলে এক্সেপশনাল কত পার্সেন্ট? 30%। বাকিতে হইতে হইলে বইলা দিবে। অথবা যদি কখনো কোনো লেনদেনের মধ্যে ব্যক্তির নাম উল্লেখ থাকে, যদি নগদ শব্দ উল্লেখ না থাকে তখন সেটা বাকি লেনদেন। তাহলে এখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ আছে বা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে? যেহেতু নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা কোন লেনদেন? নগদ লেনদেন। তাহলে আমরা লেনদেন হিসেবে লিখতে পারি এ সমান সমান এল প্লাস ওই হিসাব সমীকরণের কে ওই যে পণ্য বিক্রি করছি, টাকা আসছে, এ বৃদ্ধি পাইছে, নগদ টাকা আমাদের সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে এ বৃদ্ধি পায়, ও বিক্রয় আমাদের জন্য কি? আয়, আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব কি পায়? বৃদ্ধি পায়। মালিকানা সত্ত্ব কেন বৃদ্ধি পায়? মূলধন এবং আয়ের কারণে মালিকানা সত্ত্ব কি পায়? বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি ও ই বৃদ্ধি পেয়েছে। শেষ। এই যে আমাদের এই যে লাস্টের যে ঘর নাম্বারটা, সেটাও বন্ধুরা শেষ হয়ে গেল। তাহলে আমাদের প্রথম অধ্যায়ের যে 3টা পর্ব ছিল, 3টা পর্বই মোটামুটি শেষ হয়ে গেছে। যদি কোনো পর্বতে কোনো কিছু বা তোমাদের এই পর্বতে আরো কোশ্চেন থাকে, তাহলে আমাকে এই কোশ্চেন গুলো তোমরা করতে পারো কমেন্ট সেকশনে, অথবা আমাদের মেসেঞ্জারে তোমরা পাঠিয়ে দিতে পারো। আমরা ওই ভিত্তিতে আরো ক্লাস দেওয়া তোমাদেরকে চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমাদের সাথে সরাসরি ক্লাস করার জন্য ব্ল্যাকবোর্ডের 6টি শাখার যে কোনো শাখায় তোমরা চলে আসতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।